ঈদের সকালটা কিভাবে কাটে আপনার? আমি তো আমার বাবা মার বাসায় থাকি, তো আমার যেমন রান্নার কোনো আমি কিছু রান্না করি না, কি বুঝছো? আরামের So, জীবন। আমার হাতের ফিরনি খুব ভালো হয়। আমার একটা মামা আছে যে এখনো 20 টাকা সালামি দেন। এখনো ওয়াও। হ্যাঁ। বাঁধন আপু কি প্রেম করছে কিনা? এখন তো একটা প্রেম করছি, বাঁধন আপু কি আর কখনো বিয়ে করবে? হয়তো ফিউচারে চিন্তা করতে পারি। কেমন ট্যুর হচ্ছে মনোরথ এক্সপ্রেসে করে? আমার কাছে মনে হয়েছিল যে আসলে দর্শক এটাকে খুবই ভালোভাবে নিবে এবং পছন্দ করবে, এবং তাই হচ্ছে। আমরা যে সেটটা কাজ করেছি সেইটা ইটসেলফ অনেক এক্সক্লুসিভ। একটা সিন ছিল চঞ্চল ভাই আর মোশাররফ ভাইয়ের, হ্যাঁ। অসাধারণ একটা সিন। আর যারা এখন দেখছে তারা বুঝতে পারছে যে আমরা আসলে কত ফুর্তি নিয়ে কাজটা করেছি। পরিবার নিয়ে আপনি কবে দেখবেন? 2-1 দিনের মধ্যে দেখে ফেলবো। মাস্টার আপনারা সবাই মিলে নেদারল্যান্ডে গেলেন এবং একসাথে সবাই সে রটারডাম ঘুরে এলেন, বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছে। যেটা, হ্যাঁ সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। যখন আমাদেরটা অ্যানাউন্স হচ্ছে আমরা এত চিৎকার করছি, আমরা পুরো অডিটোরিয়াম মাথায় করে নিছি। ডিফিকাল্ট ব্রাইড, সেটা কাজের প্রসঙ্গটা জানতে চাই। দুর্দান্ত একজন ডিরেক্টর বানিয়েছে। আপনি নায়িকাদের মতো নন কেন? আমি টিপিক্যাল নায়িকাদের মতোও না, আমি টিপিক্যাল মায়েদের মতোও না। আমি নিজেকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছি। সো ওই পরিবর্তনের একটা পার্টি হচ্ছে যে আমার নিজেকে জানা, নিজের উপরে মানে কনফিডেন্স থাকা। নতুন সরকারের কাছে আপনার চাওয়া কি? চাওয়ার চাইতে আমি দোয়া করছি যে এই সরকারটা যাতে ঠিক করে ফাংশন করে। আমার জন্য আসলে রাজনীতি না। ঈদ মোবারক প্রিয় দর্শক। আমার মন ভীষণ ভালো, কারণ আমিও গতকাল কিন্তু বনলতা এক্সপ্রেসে চড়েছি, আর আজকে যিনি আমার অতিথি তিনি আজ বনলতা এক্সপ্রেসে করে আমার এই আয়োজনে এসেছেন। আর আমি ভেবেছি তার কিভাবে তাকে ডাকা যায়, তাকে আমি বলতে চাই আমাদের নারী হিরো। কারণ আমরা তো খুব মানে থাকে না যে নায়ক প্রধান সিনেমা দেখে অভ্যস্ত, কিন্তু তিনি যেমনটা বলেছেন যে তিনি সবসময় নারী প্রধান গল্প অভিনয় করবেন, তেমন স্বাক্ষরই কিন্তু তিনি রেখে চলেছেন। এবং তার বৃহস্পতি আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে তুঙ্গে রয়েছে, এখনো আছে। এই ঈদটা তার জন্য চমৎকার, তিনি বনলতা এক্সপ্রেসে করে পুরো দেশ ঘুরে বেড়াচ্ছেন। সো তিনি আমাদের অত্যন্ত ভালোবাসার ভীষণ চমৎকার একজন মানুষ, এবং যিনি খুবই স্পষ্টবাদী। আরেকটি ব্যাপার আমি বলতে চাই দর্শক, অ্যাজ এ হোস্ট জীবনটা অতিষ্ঠ যখন আমাদের তারকারা দেরি করে আসেন, সেজন্য যে কত কিছু হয়, আমাদের ব্রেকআপ হয়, আমরা আমাদের ফ্যামিলি প্রোগ্রামে সময় মতো যেতে পারি না, হসপিটালে টাইমলি পৌঁছাতে পারি না, কিন্তু তিনি সবসময় খুব টাইম মেনটেন করেন। আজকেও শোয়ের ঠিক 30 মিনিট আগে তিনি চলে এসেছেন। সো তিনি আমাদের ভালোবাসার আজমেরি হক বাঁধন। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, খুব সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে, কেমন ট্যুর হচ্ছে বনলতা এক্সপ্রেসে করে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি আসলে খুবই এক্সপেক্ট করছিলাম এরকমই কিছু হবে, কারণ গল্পটা যেহেতু আমার জানা, আমি উপন্যাসটা তো পড়েছি, কিন্তু যখন আমি স্ক্রিপ্টটা পড়েছি তখন আমার আসলে আমরা প্রতিটা ডায়ালগে নিজেরাই হাসতাম। সো আমার কাছে মনে হয়েছিল যে আসলে দর্শক এটাকে খুবই ভালোভাবে নিবে এবং পছন্দ করবে, এবং তাই হচ্ছে। সো আলহামদুলিল্লাহ। এক ঝাঁক তারকা শিল্পী সেখানে, এবং এই হুমায়ুন আহমেদ স্যারের এই গল্পটা কিন্তু অলমোস্ট আমাদের সবারই পড়া, যারা আমরা হুমায়ুন আহমেদের ফ্যান। সেই গল্পটাকে যখন আমরা স্ক্রিনে দেখছি, স্ক্রিনে তো ব্যাপারগুলো একটু আলাদা। সো আমাদের একটা অনেক বড় প্রত্যাশা ছিল উৎসব দেখার পর যে এই বছরেও তানিম ভাইয়া চমৎকার কিছু করবেন। তো সেই জায়গা থেকে আমি শুনেছি যে আপনাদের যে শুটিং এক্সপেরিয়েন্স সেটা খুবই মজার, এবং আপনি আরেকটা শুট আমার সাথে সেটা শেয়ার করছিলেন আমাদের সাথে, পুরো টিমের সাথে। দু একটা গল্প যদি আজকে শেয়ার করা যায় ঈদের আনন্দের সময়ে। আসলে আমার কাছে কাস্ট হওয়া থেকে শুরু করে পুরো ব্যাপারটাই খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ আমি একদম লাস্ট মোমেন্টে কাস্ট হয়েছি। আচ্ছা, আমি ওই ক্যারেক্টারটা কাস্টিং ছিলাম না, অন্য কেউ ছিল। তো পরে তানিম আমাকে 10-12 দিন আগে ফোন করলো যে এরকম একটা ক্যারেক্টার চিন্তা করছি, তুমি করতে চাও কিনা। তো আমি যখন পড়লাম, আমি আবার পড়লাম আর কি, উপন্যাসটা আমার আগে পড়া ছিল, আবার পড়লাম। পড়ে আমি যে ক্যারেক্টারটা চিন্তা করেছি যে মেবি এটার জন্য বলতে চাচ্ছে, দেখি যে হ্যাঁ ওইটার জন্যই কাস্ট করতে চাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আসলে এত ভালো একটা প্রজেক্টের আমি যদি সামান্য অংশ হতে পারি, এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স হবে। তো সেই জন্যই ওর সাথে যুক্ত হওয়া, এবং আমাদের সেটটা মানে যারা এখন দেখে ফেলেছে তারা অলরেডি জানে যে আমরা যে সেটটা কাজ করেছি সেইটা ইটসেলফ অনেক এক্সক্লুসিভ। কারণ হচ্ছে এইটা একদমই আমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে, এবং এফডিসি তে করা হয়েছে। সেটটা মানে খুব, সেট দেখতে আমাদের শুটিংয়ে মানুষ আসতো।
ওয়াও। সো সবাই এসে এসে সেট দেখে যেত যে এত সুন্দর একটা সেট হয়েছে। সো ওই সেটটা আমরা কাজ করেছি, আমি, চঞ্চল ভাই, আমাদের আরো ছিল আমার বোনের হাজব্যান্ড, আরো ব্যান্ডের একটা ছিল, সানিরা ছিল। সো আমরা খুব এনজয় করেছি, আমাদের পার্টটুকু আমরা খুব এনজয় করেছি। এবং আমি বাকি পার্টটুকুর সময় মাঝে মাঝে এসে দেখে যেতাম, বিকজ আমার খুব মানে হয় না যে একদিন একটা সিন ছিল চঞ্চল ভাই আর মোশাররফ ভাইয়ের, সো এটা দেখেছে সবাই, মানে অসাধারণ একটা সিন। তো আমি চাচ্ছিলাম যে এটা আমি সামনে বসে দেখি, এক্সপেরিয়েন্স করি যে দুইজন এইরকম এত শক্তিশালী শক্তিশালী অভিনেতা দুইজন, তারা কিভাবে এই সিনটা করে এবং পুরো স্ক্রিপ্টটা তাদের গ্রিপে মুখস্থ, তারা সমানে রিহার্সাল করলো, তারপরে যে করলো। মানে এগুলো তো আসলে প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য কিন্তু শেখার অনেক বড় ব্যাপার। মানে আমরা যদি মনে করি যে একটা আর্টিস্ট আসলে মানে এত বিশাল বড় জায়গায় চলে যেতে পারেন এমনি এমনি, এটা কিন্তু ভুল ধারণা। মানে ওই পরিশ্রম, ওই সততা, ওই ডেডিকেশনটা কিন্তু অবশ্যই দরকার। সো আমার এত ভালো লেগেছে, তো আমি বসে বসে ওদের সিন দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো আর যারা এখন দেখছে তারা বুঝতে পারছে যে আমরা আসলে কত ফুর্তি নিয়ে কাজটা করেছি। সো আপনার প্ল্যানিং কি? নিশ্চয়ই আপনি তো দেখে ফেলেছেন, যেহেতু আমরা সবাই জানি যে কতগুলো হলে চলছে, সবাই যাচ্ছে ফ্যামিলি নিয়ে। সো পরিবার নিয়ে আপনি কবে দেখবেন? আমার ইচ্ছা আছে এই 2-1 দিনের মধ্যে দেখে ফেলবো। আর একটু যদি পেছনে ফিরে যাই, মাস্টার আমরা জানি সে রোজার আগের থেকে সেটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল, কারণ আপনারা সবাই মিলে নেদারল্যান্ডে গেলেন এবং একসাথে সবাই সে রটারডাম ঘুরে এলেন। সেখানে আমরা সবাই জানি যে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড যেটা, সে অ্যাওয়ার্ডটা পেয়েছে এবং সেখানের অনুভূতিটা অন্যরকম। আমরা বিভিন্ন সময় আপনার বিভিন্ন ভিডিও দেখেছি, কোনোটাতে দেখছিলাম যে আপনি কাপড় একটু উঁচু করে তারপরে রাস্তা পার হচ্ছেন। তো ওখানকার মজার অভিজ্ঞতাগুলো জানতে চাই। ওখানে আসলে আমরা মানে আমার তো একটা ফেস্টিভ্যালে যাওয়ার এক ধরনের আমি বলবো লোভই তৈরি হয়েছে। সো আমি খুব চাই যে ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে, যাতে ফেস্টিভ্যালগুলোতে যেতে পারি। সো ফেস্টিভ্যালগুলোতে যাওয়ার একটা আলাদা মজা আছে, মানে নিজের কাজ নিয়ে যাওয়া, মানে শুধু শুধু একটা জায়গায় ঘুরতে যাওয়া এক জিনিস, ড্রেস দেখানোর জন্য যাওয়া এক জিনিস, আরেকটা হচ্ছে যে তুমি তোমার কাজ নিয়ে একটা জায়গায় কাজ নিয়ে যাচ্ছ, ওইটা নিয়ে কথা হচ্ছে, ওইটা নিয়ে তুমি সবার সাথে ডিসকাস করতেছো, সবাই এটা নিয়ে মানে দেখছে, কথা বলছে, এটা অন্যরকম একটা অনুভূতি। এবং অন্যান্য ফিল্মগুলো দেখার একটা এক্সাইটমেন্ট আছে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন সুমিত আমাকে বলেছে যে এটা সিলেক্ট হয়েছে। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে আমি যাব। তো আমাদের তো নিজেদের খরচে যেতে হয়েছে, সো এটা একটা স্ট্রেস। আমি বলবো যে এটা যদি সরকার পক্ষ থেকে বা আমরা প্রাইভেট সেক্টর থেকেও প্রচুর আসলে স্পন্সর চেষ্টা করেছে, কিন্তু কেউ দেন নাই। সো দুঃখজনক, লজ্জারও আমার মনে হয়। কারণ কি, যারা আসলে এমন একটা জায়গায় চলে গেছে, তারা চাইলেই হয়তো আমাদের খুব সামান্য কিছু টাকা ছিল, আমাদের হোটেল আর এয়ার টিকিটটা দিলে আমরা আর একটু স্বাচ্ছন্দ্যের সাথে আসলে ঘুরতে পারতাম। তো যাই হোক, গেলাম, যাওয়ার পরে ওখানে প্রচন্ড ঠান্ডা। তো এইটা একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু আমাদের তো আসলে ঠান্ডার প্রিপারেশনটা ওইভাবে আমাদের জানা নাই। তার মধ্যে আবার আমরা সুন্দর কাপড় চোপড় পরছি, সেইটার সাথে আবার খুব বেশি ঠান্ডার প্রিপারেশন আমরা নিতে পারছি না, যে আচ্ছা ঠিক আছে এইটা পরা যাবে না, ওইটা করা যাবে না, চুল নষ্ট হয়ে যাবে, ইয়ারিং নষ্ট হয়ে যাবে, এইসব চিন্তা করে। তো ঠান্ডাটায় অনেক কষ্ট হচ্ছে। এবং আমাদের হোস্টেল থেকে মানে আমাদের ভেন্যুতে যেতে 1 কিলোমিটার হেঁটে যেতে হয়। সো আমরা হেঁটেই যাওয়া আসা করেছি, উবার ভাড়া বাঁচিয়ে। সো এগুলা করেছি। এটা যদি দর্শক আপনারা বুঝতেন যে তারকাদেরকে কত কিছু করতে হয়। একদমই তাই। তো তারপরে আমরা গেলাম, যাওয়ার পর ওই ঘুরছিলাম, সিনেমা দেখেছে সবাই, ভালো রেসপন্স করছে, খুব ভালো কথা। কিন্তু অ্যাওয়ার্ড যেদিন দিবে ওই দিন মমু আর নাসির ভাই কেউ যাবে না। ওদের কথা হচ্ছে যে মানে আমরা তো আর অ্যাওয়ার্ড পাবো না, আমরা অন্যদের জন্য আর হাততালি দিতে রাজি না। তা আমি আবার ওদেরকে বুঝাচ্ছি যে না একটু দেই, অসুবিধা নাই, অল্প অল্প দিস, বেশি দেওয়ার দরকার নাই, অল্প অল্প দিব। আর আমি হচ্ছে ফেরত যেতে চাচ্ছি না হোস্টেলে, বিকজ অনেক ঠান্ডা, আমার ওই দিন কাপড় একদম বেশি পাতলা, আমি মানে হেঁটে আবার যেতে হবে, আবার আসতে হবে, এটা আমি চাচ্ছি না। সো আমি ওদেরকে পটায় টটায় নিয়ে গেছি এবং আমরা শেষের দিকে বসছি। আমরা তো পাবো না, না পাবো না, এবং আমরা একটু পরে বের হয়ে যাবো, কারণ আমরা এই
বোরিং বসে বসে অন্যের জন্য হাততালি দিয়ে এরকম করে কতক্ষণ, তাও গেছি আর কি সম্মান দিতে আর কি। তো পরে পেছন দিকে বসছি, সুমিত এসে আমাদের সাথেই বসছে, নর্মালি আমরা বসে আছি এবং আমি সমানে ওই হল থেকেই করছি, ছবি পোস্ট করছি, মানে আমার ওই দিনকার যেই ছবিগুলো হচ্ছে ছবি এডিট করে করে পোস্ট করছি। তো যখন আমাদেরটা অ্যানাউন্স হচ্ছে আমরা এত চিৎকার করছি, মানে আমাদের কোনো প্রিপারেশন ছিল না, তো আমরা পুরো অডিটোরিয়াম মাথায় করে নিচ্ছি। মানে সবাই পরে আমাদেরকে ফেস্টিভ্যাল ডিরেক্টর তারপর অন্যান্য যারা ছিল ওরা বলেছে যে তোমরা এত সেলিব্রেট করেছো, তোমাদের দেখে আমাদেরও ভালো লাগছিল। মানে অন্যদের জন্য ক্ল্যাপ করেছে একরকম, কিন্তু আমরা যখন আমাদেরটা অ্যানাউন্স হয়েছে এবং আমাদের স্পিচটা হচ্ছিল, সুমিত দিচ্ছিল, সবাই মানে আমাদের চিল্লাচিল্লির চোটে ওরাও আমাদের সাথে সাথে ক্ল্যাপ করছে, চিৎকার করছে এরকম। সো খুব ভালো লেগেছে এবং অনেক সম্মানের একটা ব্যাপার। আর সুমিত আসলে ভীষণ ভালো একজন ডিরেক্টর, সেটা তো অ্যাওয়ার্ড পেয়েছে বোঝাই যাচ্ছে, বাট ভীষণ ভালো একজন মানুষ। ওর ফ্যামিলি ছিল আমাদের সাথে, সো আমরা খুব এনজয় করেছি। আমরা বেলজিয়াম গিয়েছি একসাথে, মানে ট্রেনে করে, খুব মজা। ইউরোপের ট্রিপ, ট্রেনের ট্রিপটা খুব সুন্দর, মানে একদম দেখতে দেখতে সাইট সিন করতে করতে গেলাম ওখানে, সারাদিন কাটালাম বেলজিয়ামে। আমরা খুব মজা করলাম, চকলেট খেলাম, ওয়াফেল খেলাম, তারপর ফেরত চলে আসলাম। তো তারপরের দিন তো আমাদের অ্যাওয়ার্ডটাই পেয়ে গেলাম আমরা। তো তারপরে মানে অ্যাওয়ার্ড যেদিন অ্যানাউন্স হলো তারপরের দিন আমাদের ফ্লাইট ছিল। সো আমরা একদম মানে নাকে মুখে মানে ঘুরেছি, কারণ হচ্ছে ইলেকশন ছিল, তো ভোট দিব এর জন্য চলে আসলাম। তো এর জন্য 9 তারিখে চলে আসছিলাম। আমি এই প্রসঙ্গে আবারও ফিরবো অ্যাওয়ার্ডের, তার আগে একটু ইলেকশন প্রসঙ্গ যেহেতু চলে এলো, নতুন সরকার নির্বাচিত হয়েছে, এই নতুন সরকারের কাছে আপনার চাওয়া কি? আসলে প্রচুর চাওয়া, হ্যাঁ, আমাদের চাওয়ার তো শেষ নাই, কিন্তু এখন আমি জাস্ট চাওয়ার চাইতে আমি দোয়া করছি যে এই সরকারটা যাতে ঠিক করে ফাংশন করে। কারণ একটা সরকার ফেল করলে, আর এইবার ফেল করলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে খুবই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সো ওই জায়গা থেকে আমার দোয়া থাকবে যে তারা যাতে ফেল না করে এবং তাদের যাতে ওই চেষ্টাটা থাকে, সেই অনুরোধটা থাকবে যে যাতে আসলে মানে দেশটা সামনের দিকে যায়। এবং আমরা বলছি আমরা আসলে অনেক কিছুতে উন্নয়ন হয়েছে, আমাদের শিক্ষার হার বেড়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আমার এইবারের ইলেকশন এবং এটার রেজাল্ট দেখার পর মনে হয়েছে যে আমরা আসলে অনেক পিছিয়ে গেছি। এবং আমাদের এই পিছিয়ে যাওয়ার কারণটা নিয়ে আমার মনে হয় যে গবেষণা হওয়া উচিত, যে কি কারণে আমরা মানে সামাজিকভাবে সোসাইটির সবাই এইভাবে, হ্যাঁ, সবাই কেন আমরা এত পিছিয়ে গেলাম। আর আমাদের ডেফিনেটলি ইন্ডাস্ট্রির পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তনটা আনার জন্য আমার মনে হয় আলোচনাটা সবার আগে জরুরি। এখানে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা আছে, বয়োজ্যেষ্ঠরা আছেন যারা আসলে এই ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করেন। আমার মনে হয় যে যারা দায়িত্বে আছেন তাদের উচিত হবে এদের সাথে কথা বলা এবং তারপর ডিসিশন নেওয়া যে আসলে কি কি পরিবর্তন সামনে আনা যেতে পারে। ওকে, গ্রেট। আমারও খুবই প্রত্যাশা যে অনেক ভালো কিছু হবে, আমরা সুষ্ঠু সুন্দরভাবে কাজ করতে পারবো। কারণ কিছু হলেও আমাদের উপরে প্রেশারটা সবার আগে আসে, সব সময় আমরা সবসময় ক্ষতিগ্রস্ত হই এবং আমরা কিন্তু কারো কোনো ক্ষতির কারণ হই না, আমরা আমাদের মতো করে কাজ করি। যাই হোক, সে প্রসঙ্গে না যে আবার অ্যাওয়ার্ডের প্রসঙ্গে চলে আসি। যখন আমাদের এখানে তো নাসির ভাই এসেছেন, তার আয়োজনে সবাই দেখতে পাবে দর্শকেরা ঈদে, তিনি বলছিলেন যে তিনি ওখানে গিয়ে আবিষ্কার করেছেন বাংলাদেশটাই বেস্ট। একদম তাই। আমি মমো এবং নাসির ভাই আমরা প্রতিটা পদে পদে একটা কথা বলেছি যে ভাই আমাদের দেশ আসলে অনেক ভালো। এবং এইটা আমি আসলে সব সময় বলি, মানে আমার হয় না যে বাংলাদেশে যেই স্পেশালি সোশ্যাল মিডিয়ায় আমাকে যেইভাবে বুলি করা হয় বা হ্যারাস করা হয় বা থ্রেট করা হয়, সেটা তো খুবই অ্যালার্মিং। সো অনেকে বলতে থাকে যে মানে দেশ ছাড়ো, এখানে থেকে কি করবা, এরা এরকম। কিন্তু তোমাকে একদম আমি এখানে বসে বলে যাচ্ছি যে রিয়ালিটি কিন্তু এইটা না।
রিয়েলিটি কিন্তু অনেক ডিফারেন্ট। সো সোশ্যাল মিডিয়া আমার সাথে কি হচ্ছে এটা দেখে আমার সিচুয়েশন বা আমার পজিশন মানে নির্ধারণ করার কোনো উপায় নাই, বিকজ সোশ্যাল মিডিয়া এটা একেবারে প্ল্যান্ড ওয়েতে করা হয় এবং একটা বিশেষ গোষ্ঠী করছে, আমাকে একদমই তারা পছন্দ করছে না কোনো কারণে, এবং সেই অপছন্দ থেকে বা বিরক্তি থেকে আমার সাথে এই কাজগুলো করা হচ্ছে। কিন্তু রিয়েলিটি কিন্তু অনেক ডিফারেন্ট। আমি যখন বাইরে মানে যাই, আমি যখন সবার সাথে মিশি, আমি দেখি যে সেখানে আসলে কিভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, আমাকে সম্মান দেওয়া হয়, আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করা হয়। সো ওইটা তো ভীষণ আনন্দের। আর ওয়েদারের দিক থেকে তো আমাদের দেশ আসলে সেরা আমি বলবো, কারণ হচ্ছে মানে যত যাই বলো, আমি তো মানে শীতটা তো আমি নিতেই পারলাম না, মরে যাবো মানে আমি শীতে মারা গেলাম আর কি অলমোস্ট। মানে আমার মনে হচ্ছে যে এখানে মানুষ বেঁচে থাকে কিভাবে, কারণ তোমাকে অনেক অনেক প্রিপারেশন নিয়ে বের হইতে হবে ডেফিনেটলি, তাহলে তুমি হয়তো আরামে থাকবা। বাট আমাদের তো আবার ওই প্রিপারেশনের অভ্যাসও নাই, আর তারপরে আবার সুন্দর কাপড় চোপড় পরছি, এর উপর অনেক কিছু পরাও যাচ্ছে না। হ্যাঁ, সো নানান ধরনের সমস্যায় জর্জরিত, এবং উবারের টাকা বাঁচাবো বলে আমরা উবার দিয়েও যাচ্ছি না। সো মানে অনেক কিছু করছি আর কি, বুঝছো? তো যাই হোক, তারপরে আলটিমেটলি গিয়ে আমাদের সমস্ত কষ্ট, দুঃখ, রাগ, ক্ষোভ সব চলে গেল বিকজ আমরা অ্যাওয়ার্ডটা পেলাম। অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমাদের আর কোনো দুঃখ নেই। এটা কিন্তু সবচেয়ে বড় অর্জন। আমরাও যখন দেখেছি ভীষণ ভালো লেগেছে, অনেক আনন্দ হয়েছে এবং অন্যরকম ভালো লাগা কাজ করেছে। এবার একটু ঈদের গল্পে ফিরতে চাই, আরো কাজ নিয়েও গল্প হবে। ঈদের সকালটা কিভাবে কাটে আপনার? ঈদের সকাল আমি তো আমার বাবা মার বাসায় থাকি, সো আমার যেমন রান্নার কোনো, আমি কিছু রান্না করি না, বুঝছো? আরামের জীবন, অনেক আরামের জীবন আমার বাবা মার সাথে থাকি, আমার মা রান্না করেন। সো আমার ভাইয়ের বউ আছে, তো ও খুব ভালো রান্না করে। তো ও রোজার সময়ও নানান রকমের এক এক দিন এক একটা ইফতার বানিয়েছে, নতুন নতুন রেসিপি। হ্যাঁ, নতুন নতুন তার থাকে। তারপরে ঈদের সময়ও সে অনেক কিছু বানিয়েছে। তো আমার আর কিছু করতে হয় না। আমি আগে খুব ডেজার্ট বানাতাম, এইবারও চেষ্টা করেছি। আমার হাতের ফিরনি খুব ভালো হয়। তারপরে একটা ওরিও দিয়ে আমি একটা ডেজার্ট বানাই, ওরিও ডিলাইট। হ্যাঁ, আমি বিস্কিটটা দিয়ে, টক দই আর এইসব দিয়ে, ওইটা খুব মজা হয়, ওইটা সবাই পছন্দ করে। সো ওইটা বানিয়েছি আমি। এছাড়া আর আমি আসলে কিছু করি নাই, সব আমার। কিন্তু সায়রা কখনো বলে না যে মা আমি তোমার হাতের এটা খাবো? বলে। আমি ওই যে ওরিও ডিলাইটটা দিয়ে ওকে সান্ত্বনা দিই যে দেখো এই যেটা বানিয়েছি, সো হ্যাপি থাকো। আর একটা কাস্টার্ড বানাই আমি খুব মজার, ওইটাও খুব ভালো হয়। সো এই দুইটা খুব ভালো হয়। আর ওয়েলকাম টু ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. আমার মেয়ে খুব পছন্দ করে আমার হাতের রান্না, কিন্তু ইদানিং আসলে একদম রান্না করি নাই, একেবারেই না। সো ওই নানির হাতের রান্নাই খেতে হচ্ছে, মামির হাতের রান্নাই খেতে হচ্ছে। তারপর সবার আগে মেয়েকে সালামি কে দেয়? আমি সকালবেলাটা, সো রান্না বান্নার যেহেতু ঝামেলা নাই, আমি খুবই পটের বিবির মতো ঘুম থেকে উঠে শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে, আমার বাবা নামাজ পড়ে আসে, আমরা নিচে নামি। সো নিচে একদম সব রেডি। তো সালামি, আমার মেয়ে সকালে উঠে ওর প্রথম কাজ হচ্ছে শাওয়ার নিয়ে সালাম করে সালামি নেয়া, খুব স্বাভাবিক। তারপর আমরা নিচে যাই, নিচে যেয়ে সবার থেকে সে সালামি নেয়। আমি আমার বাবা মার থেকে এখনো সালামি নেই, কারণ হচ্ছে আমার মামারা যারা আছে তারা, আমার একটা মামা আছে যে এখনো 20 টাকা সালামি দেন এখনো। সো তাও আমি তার কাছ থেকে সালামি নেই। সে বলে তুমি সালামি পাওয়ার এখন আর যোগ্য নাই। আমি বললাম যে না, আমাকে দিতেই হবে। সো আমরা এই ফানটা খুব করি, আমার খুব মজা লাগে সালামি নিয়ে, এই মজাটা। আর খাওয়া দাওয়া তো করি, ঈদের দিন আর ডায়েট করি না, ইচ্ছা মতো খাই, ঘুরি, সবার বাসায় যাই, নিজে ড্রাইভ করি ঈদের দিন, ওইটা মজা। আমার মেয়ে খুব পছন্দ করে, ও পাশে বসে, সো ওর খুব মজা লাগে আমি ড্রাইভ করলে। এই তো। মেয়ের গল্পে আরো কিছুক্ষণ থাকতে চাই, খুবই পার্সোনাল প্রশ্ন করবো এবং আমি জানি যে আপনাকে সে প্রশ্ন করা যায়। এই যে কিছুদিন ধরে কিন্তু মানে রোজার আরো আগে থেকে, কয়েক মাস আগে থেকে খুব প্রেম নিয়ে কথা হচ্ছে, বাঁধনাপুর প্রেম, বাঁধনাপুর কি প্রেম করছে কিনা, কে কার সাথে করছে, নানা রকম জল্পনা কল্পনা। আবার আপনাকে দেখলাম, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে সায়রা খুব এক্সাইটেড আপনার প্রেম, আপনার জীবন নিয়ে, আপনার পার্সোনাল লাইফ নিয়ে। সো আসলে আপনার ভাবনাটা কি আপনার জীবন নিয়ে?
এখন তো একটা প্রেম করছি, আমি তো বলেছি, অন স্ক্রিনই বলেছি। তো আমার জীবন নিয়ে ভাবনা হচ্ছে সায়রা এক্সাইটেড, মানে সায়রার যেটা হয়েছে যে ও তো আসলে অনেক ছোট এবং ও আমার সাথে সবচেয়ে ক্লোজ আসলে। তো ও প্রথম দিকে মানে আমার আরেকটা বয়ফ্রেন্ড ছিল, ও যেটা হয়েছে যে ও এটাকে মেনে নিতে পারতো না, আচ্ছা, ওই ওই বয়ফ্রেন্ডটাকে সিচুয়েশনটাকে। পছন্দ করতো হ্যাঁ, না, হ্যাঁ। পছন্দ করতো না, মানে হচ্ছে ওর কাছে মনে হতো, মেবি আমার কাছে যেটা মনে হয় যে ওর ভালোবাসাটা শেয়ার হয়ে যাচ্ছে, তখন আরো ছোট ছিল বলে। বাট এখন সে খুবই খুশি, সে আমার সাথে, আমাদের সাথে ঘুরতে যাচ্ছে, Wow. আমাকে বিভিন্ন রকমের টিপস দিচ্ছে। তার থেকে কিন্তু আমি টিপসও নেই, Oh my মানে God, অনেক তাহলে বড় সময়। হয়ে গেছে সে। হ্যাঁ, সো সে মাশাআল্লাহ, মানে সে অনেক সাপোর্টিভ একটা বাচ্চা। মানে তার এখন তো টিনেজ, সো এখন কিন্তু খুব কঠিন সময় ভীষণ। প্যারেন্টসের জন্য। হ্যাঁ। সো সেই জায়গা থেকে আমাকে সে কোনো রকমের ওই এক্সট্রিম কোনো, মানে আছে না যে যন্ত্রণা দিচ্ছে, এরকম কিছু না। সে যথেষ্ট বোঝে, যথেষ্ট ম্যাচিওর, এবং নিজেরটা নিজে করবে নিজে, এবং আমাকে সে নানান রকমের সাজেশন দিবে। এখনো আমি কোন কাপড় পরবো, কোন কাপড়ের সাথে কোনটা ম্যাচ হবে, এখন Wow. কোনটা ট্রেন্ডি, আই কিভাবে মেকআপটা হ্যাঁ, করবো, হ্যাঁ, আই হ্যাঁ। মেকআপটা কোন লিপ কালারটা এখন ট্রেন্ডি, এগুলো সব হচ্ছে তার তার এখন দায়িত্ব। সে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে। So, দারুণ দারুণ দারুণ, আসলেই দারুণ। So, আপনি খুব পারফেক্ট একজন মানুষকে পেয়েছেন আপনার জীবনে। হ্যাঁ, মাশাআল্লাহ, ডেফিনেটলি হ্যাঁ। আগে থেকে সে আপনার ব্লেসিং, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে, একদম। মানে সবকিছু তদারকি করছে। হ্যাঁ, বাট বাদলপু কি আর কখনো বিয়ে করবে? বিয়ে করতে চেয়েছিলাম আসলে, মাঝখানে আমি বলেছিলাম যে বিয়ে করার জন্য পাত্র খুঁজছি। হ্যাঁ, আমার সত্যি বলেছিলেন যে হ্যাঁ, ছেলের পাত্র মায়েরা খুঁজছি, পছন্দ করে। মায়েরা পছন্দ করে, ছেলেরা ভেগে যায়। তো পরে আসলে এখন আপাতত মনে হয় না চিন্তা করছি, বাট হ্যাঁ, হয়তো ফিউচারে চিন্তা করতে পারি। কোনো অসুবিধা নেই। এবার আমি কাজের গল্পে ফিরে আসি। একদমই ডিফারেন্ট একটা কাজ, যেটা নাম আমরা সবাই জানি, ডিফিকাল্ট ব্রাইড। সেটা কাজের প্রসঙ্গটা জানতে চাই। আমার বিশ্বাস যে কাজটি খুব দুর্দান্ত কিছু একটা হবে, কারণ দুর্দান্ত একজন ডিরেক্টর বানিয়েছে। সো সে অসাধারণ, তার কাজ আমার ভীষণ পছন্দ। আমারও। তার প্রত্যেকটা কাজ আমি দেখেছি আগের, কিন্তু আমি এটা বলতে পারি যে তার আগের কাজগুলোর চাইতে এটা অনেক অনেক বেশি ভালো হয়েছে। আর অনেক মানে ইমোশনাল এবং পার্সোনাল একটা গল্প ওর জন্য। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ কানেক্ট করতে পারবে, স্পেশালি মেয়েরা। আর আমি এটাতে আসলে একটা ছোট অংশ করেছি, ছোট একটা ক্যারেক্টার করেছি, বাট আমার ভালো লেগেছে। ওই যে আমি বললাম যে আমি আসলে ভালো কাজের সাথে থাকতে চাচ্ছিলাম। যেটা ইম্প্যাক্টফুল। হ্যাঁ, ডেফিনেটলি ইম্প্যাক্টফুল। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে কাজটার সাথে থাকতে চাই, এবং আমি খুবই হ্যাপি, এবং আমি আশা করি যে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা একটা ভালো খবর জানতে পারবো যে এটাও খুব একটা ভালো ফেস্টিভ্যালে, মেইন কোনো কম্পিটিশনে হয়তো সিলেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে ইন্টারন্যাশনাল আর্টিস্ট আপনি একজন, এবং আমার কাছে মনে হয় ইউ আর সো লাকি। আপনি কি আমার সাথে একমত? আমি লাকি, হ্যাঁ। আমার কাছে মনে হয় ভাগ্য তো একটা অনেক বড় ব্যাপার, কিন্তু ভাগ্যটা তো আসলে নিজের কর্ম দিয়েও নির্ধারিত হয় কিন্তু। সো আমার কাছে মনে হয় যে আমি আসলে ভালো কাজগুলোকে অ্যাট্রাক্ট করতে পারছি, এবং সেই আকর্ষণ করার যে ব্যাপারটা, সেইটা বেসিক্যালি আমার কর্ম, আমার নিয়ত, এই সব কিছুর উপর নির্ভর করছে। সো আমি মানে হয় না যে আমি খুবই ভালো নিয়তে কিছু একটা এইম করছি, ম্যানিফেস্ট করার চেষ্টা করছি, এবং সেটা আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে। এবং এটা যে হয়, এটা আমি আমার জীবন দিয়ে দেখলাম। মানে আমি অনেক স্ট্রাগল, অনেক কিছু। এবং রেহানার আগের বাঁধনের ক্যারিয়ার এবং রেহানার পরবর্তী বাঁধনের ক্যারিয়ার আকাশ পাতাল, তাই না? সো ওই দিনও জর্জ ভাই আছেন যে আমাদের, জর্জ ভাইয়ের সাথে দেখা হচ্ছে, যে জর্জ ভাই বলছিল যে কত কিছু দেখলি তুই জীবনে, হ্যাঁ, কত কিছু পার করে আজকের এখানের বাঁধন, আমি এত এত প্রাউড তোকে নিয়ে। তো এত ভালো লাগছিল, আমার চোখে পানি চলে আসছে। বিকজ হয় না যে ছোট থেকে ওরা আমাকে দেখেছে, আমার স্ট্রাগলগুলো দেখেছে, আমার সাথে কাজ করেছে, আমার বিভিন্ন খারাপ সময় তারা আমার পাশে ছিল। সো আলটিমেটলি গিয়ে আজকে যখন এই জায়গাটা তৈরি করতে পেরেছি, সেটা তো ডেফিনেটলি অনেক আনন্দের, এবং অনেক এই জার্নিটা সহজ ছিল না। আবার তো মনে হয় যে ওই সাফারিং এর জন্যই বোধহয় সৃষ্টিকর্তা দুহাত ভরে আপনাকে দিয়েছেন। আমার মনে হয় অবশ্যই আমি অনেক অনেক গ্রেটফুল আল্লাহর কাছে, যে আমাকে আমার জীবনে আসলে এমন এমন জিনিস দিয়েছে যেটা আমি কল্পনাও করি নাই। মানে হয় না যে স্বপ্ন দেখলে মানুষ বলে স্বপ্নটা বাস্তবায়ন হয়, কিন্তু আমি স্বপ্ন দেখার সাহসও করতাম না। সো ওই জায়গা থেকে যা পেয়েছি, ডেফিনেটলি অনেক অনেক হ্যাপি আমি।
এবার একটু অন্য গল্পে যাব। আমরা সব সময় শুনি যে নায়িকার একটু আলাদা হয়, অবশ্য শুনি না, আমরা এটা আমি উপলব্ধিও করেছি যেহেতু মিডিয়াতে কাজ করার সুবাদে অনেক নায়িকার সাথে আমার কাজের অভিজ্ঞতা আছে। সো আসলে কিন্তু ঘটনা সত্য, নায়িকারা একটু অন্যরকম হয়, মানে আমরা সবসময় একটু চাপে থাকি নায়িকাদের জন্য। কিন্তু আপনার সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতা, সে কাজটিও দর্শক আপনারা দেখতে পাবেন, ঈদের খুব পরপরই চলে আসবে, যেহেতু ঈদ আমরা পার করেছি এবং মনে হয় আর 10-12 দিন পরে ইনশাল্লাহ চলে আসবে। সেই কাজটির প্রসঙ্গে আমি যেতে চাই যে কাজটি করতে গিয়ে আমি আবিষ্কার করলাম যে আপনার মধ্যে, আপনি একজন নায়িকা, একজন অত্যন্ত গুণী অভিনয় শিল্পী, কিন্তু ওই নায়িকা সুলভ ব্যাপারটি নেই। এটা আমি একটু নেগেটিভ অর্থে বুঝাচ্ছি, এত ক্লিয়ার করে দর্শকদেরকে না বলি। তো আপনি নায়িকাদের মতো নন কেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। আমি আসলেই নায়িকাদের মতো না, আমি টিপিক্যাল নায়িকাদের মতো না, আমি টিপিক্যাল মায়েদের মতো না। সো আমার মেয়ে আমাকে এটা বলেছে যে মা তুমি একটা নর্মাল মার মতো হও না। মাঝে মধ্যে ওর হয় না যে মানে নর্মাল মা, মানে অন্য মারা যেরকম করছে, আমার মেয়ে ওই দিনও আমাকে এসে থ্যাঙ্কস বলেছে যে তুমি যে এরকম, এর জন্য আমি খুবই গ্রেটফুল যে তুমি আমার সাথে এত ভালো, এত নাইসলি ডিল করো। সো নায়িকার ক্ষেত্রেও যেটা হয়েছে যে আমি আসলে, আমার কিছু স্ট্র্যাটেজি আছে, আমার কিছু গোল আছে, কিছু মোটো আছে লাইফে, আমি সেই মতো চলতে চাই এবং আমি আমার জায়গাটা না বানাতে চাই, পরিষ্কার করতে চাই। সো এটা কঠিন ডেফিনেটলি, কারণ ধরো সবাই একরকম বিহেভ করছে, আমি মাঝখান থেকে আরেক রকম বিহেভ করছি। তো সবার জন্য কিন্তু আমাকে মেনে নেওয়াটা একটু কঠিন, কারণ দেখবা যে সবাই কিন্তু কনফিউজ থাকে যে বাঁধন, আচ্ছা ও এই দলের হয়ে কথা বলছে নাকি এই দলের হয়ে কথা বলছে। নায়িকাদের তো যেটা হয় যে তার জুনিয়র আর্টিস্টের পোশাক নিয়ে ঝামেলা হয়, তাকে দেখতে ভালো লাগলে ঝামেলা হয়, সে হিংসা করে, এগুলো আমি আসছি। হ্যাঁ, এগুলা এটা হচ্ছে হীনমন্যতা থেকে হয়। তুমি যখন ইনসিকিউর হবা তোমাকে নিয়ে, আমি আমার নিজের উপরে অনেক চর্চা করি, ইনভেস্ট করি, আমার সময় ইনভেস্ট করি, আমি আমার অনেক কিছু, মানে ধরো আমি নিজেকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছি। সো ওই পরিবর্তনের একটা পার্টি হচ্ছে যে আমার নিজেকে জানা, নিজের উপরে মানে কনফিডেন্স থাকা। সো যখন আমি কনফিডেন্ট, তখন আমার কিন্তু আরেকজনের অবস্থান আমাকে কখনো ভয় দিবে না। ট্রু। তুমি যখন নিজের উপরে কনফিডেন্স লেভেলটা তোমার কম, তখন তুমি দেখবা যে তখন তোমাকে আরেকজনের অবস্থান সবসময় দেখবা যে এক ধরনের হীনমন্যতায় ভোগাবে, যে ও আচ্ছা ও এটা করে ফেলছে, আমি কেন পারি নাই, আচ্ছা ওকে বেশি সুন্দর লাগতেছে, আমাকে কেন লাগছে না, হ্যাঁ, বা তুমি আজকে এরকম ব্রাইট একটা কাপড় পরছো, আমি কালো পরছি, আমাকে মনে হয় খারাপ লাগতেছে। এই যে চিন্তাটা, এই যে হীনমন্যতাটা, এটা কিন্তু ইনসিকিউরিটি থেকে আসে। সো এটা থেকে বের হওয়ার মূল উপায় হচ্ছে নিজের উপর অনেক ইনভেস্ট করা, এবং সেটা সময়, সেটা নিজেকে কিভাবে শুধরানো যায়, শুদ্ধ মানুষ হিসেবে তৈরি করা যায়। আমি এটাতে অনেক উপকার পেয়েছি এবং আমার আশেপাশে আমাদের রেসপেক্টটা বেড়ে যায়। আমরা যারা বাকি আর্টিস্টরা থাকি একটা সেটে, আমরা কিন্তু, কারণ নায়িকাকে কিন্তু আমরা নায়িকার জায়গাতেই রাখি অলওয়েজ, তো তার ইনসিকিউর ফিল করারও কিছু নেই, তার নিজেকে অন্যরকম ভাবারও কিছু নেই। তো ওই জন্য দেখা যায় সবার সাথে একটু চমৎকার একটা ব্যবহারের জন্য তার প্রতি রেসপেক্টটা অন্য লেভেলের বেড়ে যায়। থ্যাংক ইউ। না, আমি এটা পাই, আমাকে আমার দর্শকরাও অন্যরকম ভাবে, মানে আমার একটা আলাদা দর্শক আছে, মানে ওই দর্শকরা হয়তো আমার কাজটা একদম আলাদা করে দেখেন এবং তারা আমাকে পছন্দ করেন। তারা শুধু আমার কাজের জন্য আমাকে পছন্দ করেন এরকম না, আমাকে অনেক দর্শক আছে যারা শুধু আমার ইন্টারভিউ দেখে আমাকে পছন্দ করে। সো মানে তার মানে আসলে এটা কাজ করে, মানে এরকম না যে মানে এটা নিয়ে আপসেট হয়ে যাওয়ার কিছু নাই যে আমি যা করছি তা আসলে কেউ দেখছে না বা কেউ সেটা সম্মান দিচ্ছে না। আমি সেই সম্মানটা পেয়েছি সব জায়গায়, সব সেটে, সব মানুষের কাছ থেকে। সো আলহামদুলিল্লাহ। গ্রেট। আমি আপনার সম্পর্কে যেটা শুনেছি, আপনি খুবই পাঞ্চুয়াল, আপনি টাইমলি সেটে আসেন, আপনি খুব দ্রুত পড়তে পারেন, আপনি স্ক্রিপ্টটা খুব চমৎকার ভাবে শেষ করেন এবং মানে পুরো টিমের সাথে আপনার খুব দারুণ বন্ডিং হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আয়ত্ত করতে বাঁধন আপু কি করেছে? চেষ্টা করেছি এবং আস্তে আস্তে শিখেছি যে কিভাবে করতে হয়। যেমন রেহানা থেকে আমি শিখেছি যে কিভাবে স্ক্রিপ্টটা আয়ত্তে রাখতে হয়। আরেকটা সুবিধা হচ্ছে, আমার যেহেতু আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম, আমার এক ধরনের পড়ার, মুখস্থ করার এক ধরনের অভ্যাস আছে। সো ওইটার জন্য আমার স্ক্রিপ্ট একদম নখদর্পণে রাখতে একদম কোনো সমস্যা হয় না, আমি একদম তটস্থ করে রাখি। সো ওইটা যখন গ্রিপে থাকে তখন তুমি ইম্প্রোভাইজ করতেও তোমার সুবিধা হয়। তোমার কিন্তু ইম্প্রোভাইজটা তখনই করতে তুমি পারবা যখন তুমি পুরো জিনিসটা জানবা।
করবা। সো ওইটার জন্য এটা একটা সুবিধা হয়। আর ব্যবহারটা তো আসলে একেবারেই নিজের থেকে নিজে ঠিক করা, যে পরিবার আমি একটা ফ্যাক্ট কিন্তু। হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে এক ধরনের শিক্ষা তো ছিলই যে আমি কার মানুষের সাথে কেমন বিহেভ করব, কিন্তু আমি সময়ের সাথে নিজেকে অনেক বদলেছি, অনেক। মানে তুমি এটা চিন্তাও করতে পারবা না যে তোমার মনে হবে যে আপু আপনি, কারণ আমি আগে এক রকমের ছিলাম, আমি অনেক জেদি ছিলাম, রেগে যেতাম, চিৎকার করতাম, এগুলো কিন্তু আমি করেছি। সো সময়ের সাথে আমি দেখলাম যে আসলে এই রাগ, কষ্ট, ঘৃণা এগুলোর ভিতরে রেখে আমারই লস হচ্ছে। সো আমি যখন এগুলো থেকে বের হয়ে যেতে পেরেছি তখন আমার জন্য সুবিধা হয়েছে যে আমি ধরো এমপ্যাথি নিয়ে আসলে মানুষের সাথে মিশি। সো যার জন্য আমি যখন ইউনিটে যাই তখন আমার তাদের সাথে মিশতেও সুবিধা হয় এবং আমি মানুষকে মানুষ হিসেবে ট্রিট করি। আমি তার অবস্থান, মানে তার টাকা, তার ক্ষমতা দেখে তাকে ট্রিট করি না। আমার কাছে একজন প্রোডাকশন বয়ও যা, একটা প্রডিউসারও তা। আমার কাছে তাদের দুজনের সম্মানই এক। মানে সে যে প্রডিউসার বলে তাকে আমি বেশি সম্মান দিচ্ছি আর একটা প্রোডাকশন বয়কে দিচ্ছি না, এইটা আমি আমার জীবনে করব না। সো যেহেতু আমি এটাতে একদমই খুবই মানে দৃঢ়ভাবে এটা আমি ঠিক করেছি, তার জন্য আমার সুবিধা হয়েছে অনেক, যে যার জন্য আমাকে মানুষ আসলে অনেক আপন মনে করে যে ও আচ্ছা বাঁধন, মানে ও অন্যদের মতো না। তো এইটা আমাকে ভীষণ ভালো লাগা দেয় আসলে। গ্রেট। আমি একদম শেষের দিকে রয়েছি, আরেকটি প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যখন জুলাই আন্দোলন হলো তখনকার সময়ে বিভিন্ন ফেসবুক পোস্ট বা আপনার আন্দোলন করা নিয়ে অনেক রকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়েছে। দেশের বাইরে সম্ভবত ওপার বাংলাতে এখন যেতে পারছেন না, এরকম একটা অসুবিধা আছে, এবং তারকাদের মধ্যে আলাদা আলাদা দল হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে কি আপনি কিছু বলতে চান বা কোনো কথা জানাতে চান, নাকি আমি প্রশ্নটা স্কিপ করব? না, অবশ্যই বলতে চাই। প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে আমাকে নিয়ে, যেভাবে থ্রেট করা হচ্ছে, বুলি করা হচ্ছে, বলেছেন যে আপনি একটা বড় হ্যারাস করা হচ্ছে। হ্যাঁ, এটা হয়তো নিয়েছেন না বড় অঙ্কের, মানে 200 কোটি না কত টাকা। হ্যাঁ, কথা আমরা শুনেছি। তো অনেক টাকা আমরা নিয়েছি, মানে আমি তো স্পেশালি নিয়েছি। এগুলো তো বলেছি, নানান রকমের কথা, মানে কোনো কিছু বলা আমাকে বাদ দেয় নাই সোশ্যাল মিডিয়ায়। তো এইটা বেসিকলি করেছে আওয়ামী লীগের লোকরা। ওদের এক ধরনের রাগ ক্ষোভ আমার উপরে হয়েছে। আমার কাছে মনে হয় যে ওরা হয়তো মেনে নিতে পারে নাই, যে ওরা ভেবেছে যে আমি ওদের লোক হয়ে আমি কেন আসলে আন্দোলনে গেলাম, স্টুডেন্টদের পক্ষে থাকলাম, বাংলাদেশের মানুষের পক্ষে থাকলাম। সো যেহেতু এটা ওরা মানতে পারে নাই, সেহেতু ওদের এক ধরনের আক্ষেপ থেকে ওরা এই কাজটা করে। এবং ওদের একটা অনলাইনে, মানে এইটা কিন্তু ডেডিকেটেড একটা টিম আছে। মানে এটা কিন্তু একদম সত্যি যে মানে আওয়ামী লীগের যে পরিমাণ ডেডিকেটেড টিম আছে সেটা অন্যদের আছে, আমি শুনেছি জামাতের আছে, বাট আওয়ামী লীগের মতো এত, মানে আমার পিছনে যেভাবে লেগেছে এটা মানে ওরা মানে অ্যাওয়ার্ড পাওয়ার মতো আর কি, যেভাবে করে। কিন্তু এইটা কিন্তু রিয়ালিটি না, মানে সোশ্যাল মিডিয়া যা হচ্ছে এটা কিন্তু রিয়েলিটি না। সো রিয়েলিটি একদম ডিফারেন্ট। মানে সেখানে মানুষ আমাকে সম্মান দিচ্ছে, ভালোবাসছে, তারা আমাকে থ্যাঙ্কস বলছে। এবং আমি ওই দিন নেদারল্যান্ডসে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ যে আমার ইমিগ্রেশনে ছিলেন, সে আমাকে বলছে যে আপু আপনি লাস্ট কয়েকদিন ধরে স্ট্যাটাস দিচ্ছেন না, আপনার স্ট্যাটাস আমি রেগুলার পড়ি। সো মানে বুঝতে পারছো যে এটার আমার লাইফস্টাইলের, আমার কথার, আমার কাজের একটা প্রভাব সোসাইটিতে আছে, এবং সেটা খুবই পজিটিভলি আছে, এবং সেটা মানুষও খুব পজিটিভলি নিচ্ছে। বাট সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায়, যা আমাকে করার চেষ্টা করা হয়, সেটা একান্তই ওদের আওয়ামী লীগের ওদের চেষ্টায় ওরা করে। এবং কিছু মানুষ আছে যারা আমাদের মধ্যেই, আমাদের কলিগ, আমাদের পরিচিত, আমার ফ্রেন্ডও ছিল কেউ, তারা যে আওয়ামী লীগের হয়ে আসলে সমানে মানুষকে গালিগালাজ করছে, নোংরা কথা বলছে, এটাতে তাদেরই ক্ষতি হচ্ছে। মানে আমি যদি তোমাকে গালি দেই তাতে তোমার কিন্তু কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা আমার হয়, কারণ আমার ভেতরের ওই অশান্তিটা আসলে আমাকে তো শান্তি দিবে না। বিকজ তাদের অশান্তি নানান কারণে হতে পারে। ধরো কাজ আমার মতো করছে না, আমার মতো পজিশন তাদের হয়তো নাই সোসাইটিতে, আমি যেভাবে আমাকে গুছিয়ে নিয়েছি সেভাবে সে হয়তো পারে নাই, বা ইভেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকরা আমাকে যেভাবে সম্মান দিয়েছে, আমাকে যেভাবে তারা পদবতম্বি দিতে চেয়েছে,
সেই জায়গাটা থেকেও তারা বঞ্চিত। সো ওই রাগগুলো তো আছে, ওইখান থেকেই আলটিমেটলি গিয়ে স্পেসিফিক কোন দলের কেউ না তো, সেটা তো না। আমি কারো না, আমি কারো না, আমি রাজনীতি করবেন? আমি করতে চেয়েছিলাম। আমি একটা সময় যখন 2018 ইলেকশন যখন হলো, তখন আসলে একবার মনে হয়েছিল যে পরবর্তীতে আসলে আমি কি চাই কিনা, পার্লামেন্টে যেতে চাই কিনা। কিন্তু ওর পরেই আমার রেহানা আসলো জীবনে এবং আমার অনেক কিছু বোধ তৈরি হলো। তো তার মধ্যে একটা বোধ হলো যে আমার জন্য আসলে রাজনীতি না, আমি অনেক কিছু পারবো না জীবনে করতে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার যে কাজটা করছি সেই কাজের মাধ্যমেই, কারণ তখন আমি অনেক কনফিউজ ছিলাম জীবন নিয়ে, যে আমি কি করবো, এটা করবো না, এটা করবো, এটা করবো না, এটা করবো, মানে হয় না যে এক ধরনের অস্থিরতা কাজ করতো। কিন্তু এখন আমি খুব শান্ত, আমি জানি যে আমি কি করতে চাই। আমি আমার কাজের মাধ্যমে, আমি আমার কথার মাধ্যমে আমি ইম্প্যাক্ট রাখতে চাই সোসাইটিতে, এবং সেটা আমি রেখে যাচ্ছি। সেটার জন্য আমাকে আলাদা করে পলিটিক্স করতে হবে না, এবং দেশকে ভালোবাসার জন্য আমাকে আলাদা করে পলিটিক্স করতে হবে না। সো ইটস ফাইন। এবং যদি কখনো ভবিষ্যতে আসিও, সেটা এখনই আমি বলতে পারছি না, বাট আসলে সচেতনভাবে আসবো। আগে যেই আসার ইচ্ছাটা ছিল সেটা ছিল, আমি চেয়েছিলাম, আমি এত অত্যাচারিত হয়েছে আমার এক্স হাজবেন্ডের দিয়ে, যে এই অত্যাচারের মানে একটা সময় আমার মনে হচ্ছে যে আমি এটার থেকে মুক্ত হব তখনই যখন আমি আসলে খুব ক্ষমতাবান হয়ে যাব। সো এই ইচ্ছাটা আমার ছিল, কারণ আমার নামে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা ছিল, আমার নামে চাঁদাবাজির মামলা ছিল, আমার ভাইদের নামে নানান রকমের মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, তারাও আসামি ছিল এই মামলাগুলোর। সো এবং আমার এক্স হাজব্যান্ড যে আমার বাচ্চার বাবা, তার ফ্রেন্ড ছিল ডিজিএফআই ডিজি জেনারেল আকবর। সো সে আমার লাইফ হেল করে দিয়েছে। সো যখন আমি আসলে এগুলো সাফার করছিলাম, এবং মিডিয়াতেও অনেক মানুষ ছিল, কমল নামে একটা লোক ছিল, সে আমাকে প্রচণ্ডভাবে মানে অনেক কিছু নিয়ে অনেক টর্চার করছিল। সো এগুলো থেকে বের হওয়ার জন্য, বেঁচে যাওয়ার জন্য আমি আসলে চিন্তা করেছি যে না, আমাকে আসলে ক্ষমতার কাছাকাছি থাকতে হবে, বা আমাকে অনেক বেশি ক্ষমতাবান হতে হবে। তো ওই ধরনের চিন্তা এখন যেহেতু আর নাই, এখন যদি আমি পলিটিক্সে আসি, ডেফিনেটলি আমি বুঝেই আসবো আমি কেন আসতে চাই, কি করতে চাই, সেটা জেনে বুঝেই আসবো। বাট আপাতত অবশ্যই কোনো ইচ্ছা নাই, কোনো দরকার নাই। অনেক ভালো ভালো কাজ চাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি সবসময় এরকম স্পষ্টবাদী থাকুন, সেই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। তোমাকে ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবার জন্য থাকছে অনেক অনেক ভালোবাসা। ঈদ মোবারক। আবার ঈদ মোবারক। দর্শক, এখনো যারা আপনারা দেখেননি বনলতা এক্সপ্রেস, অবশ্যই পরিবার, পরিজন, বন্ধু, ভালোবাসার মানুষকে নিয়ে গিয়ে সিনেমা হলে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সবসময় বাঁধনাপুকে ভালোবাসবেন, আমাদের সঙ্গে থাকবেন। এবং দেখছিলেন ICCL প্রেজেন্স DBS স্পটলাইট। দেখা হচ্ছে আবারও নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। ঈদ মোবারক।